নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ রেডিও অরার ১৫০তম পর্ব। আজকের এই ১৫০তম পর্বের সূচনা করছি একটি দেশাত্মবোধক গান দিয়ে। গানটির রচনা সমাজ বসু, সুরকার ও শিল্পী অভিজিৎ মণ্ডল। দেখে যেতে পারবো, তবে এটাও মাথায় রাখতে হবে যে রাজার কিন্তু মোটেও মানুষদের পছন্দ নয়। দেখলাম ব্যাঙ আর কাঠবেড়ালিরাও ওদের পরামর্শে সায় দিল। ভাবলাম আমার সঙ্গে তো প্রকৃতির সখ্যতা আজন্মের, কত না কথা হয় প্রতিদিন। পরামর্শদাতা বন্ধুদের কাছে আমার ব্যাপারে রাজা জানতে চাইলে তখন কি ওরা অন্তত এগুলো মনে করে বলবে না যে বছরের পর বছর গাছের পরিচর্যা করে শত শত ফুল ফোটালেও সেই ফুল আমি কোনো দিনও গাছ থেকে তুলিনি। যত্ন পেয়ে গোধূলি বেলায় গাছেদের ঘুমোতে যাওয়াটাও ছিল কত আনন্দের। কর্মক্ষেত্রে ভয়ঙ্কর সাপেদের বিনা আঘাতে ধরে তাদের জঙ্গলে পুনর্বাসনের ব্যবস্থা তো আমিই করেছিলাম। কিংবা আমার তত্ত্বাবধানে আফ্রিকার বতসোয়ানায় প্রতিবেশীদের বাড়িতে সেই সুবৃহৎ বৃক্ষগুলোর শুকনো কাঠের মধ্যে গর্ত তৈরি করে সেখানে পাখি এবং ছোট্ট প্রাণীদের থাকার সুযোগ করে দেওয়াটা। আর এর পরেও তো প্রকৃতি হাসি মুখে আমার হয়ে রাজাকে দুঃখতা বোঝাবে। প্রকৃতির কোলে তো এমনিতেই রোজ ঘুমোই, তবে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারলে তার অসীম সৌন্দর্য দর্শন হতে অনেকটা কম বঞ্চিত হতে হয়। তাই এমন চমকপ্রদ সুযোগ হাতছাড়া করা যায় না। বৃথা সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম ওদের রাজার সাথে কথা বলতে। আজকের নাটক টুর্নামেন্ট, রচনা ও নির্দেশনা সুধাংশু ঘোষ, অভিনয় ভাস্কর ভট্টাচার্য, সুধাংশু ঘোষ, মানস কুমার লাই, উর্মি ভট্টাচার্য। ইয়ার এন্ডিংয়ের সময় মাথাটা খারাপ হয়ে যায় মিস্টার অবিনাশ ঘোষালের। বাগারিয়া কোম্পানির এমডি হয়ে 10 বছর চাকরি করছেন অবিনাশ।
প্রাইভেট কোম্পানি অবিনাশকে অনেক কিছু দিয়েছে, যদিও রিটায়ার করতে এখনও 5 বছর বাকি, কিন্তু অবিনাশ মনে মনে জানে কোম্পানি তাকে কোনোদিনও ছাড়বে না। বিশেষত গোপনীয় সমস্ত তথ্যগুলো অবিনাশের বাড়ির আলমারিতে যত্ন করে রাখা থাকে। এয়ার কন্ডিশন অফিসটা বড় সুন্দর করে সাজানো। 8 ঘন্টার ডিউটি হলেও অবিনাশ প্রায় 12 ঘন্টাই এখানে থাকতে পছন্দ করে। অবিনাশের এখনকার স্ত্রীর নাম ঝর্ণা। অবিনাশের আগের স্ত্রী ছিল গোপা। অবিনাশ ভালোবেসেই বিয়ে করেছিল গোপাকে, কিন্তু আলোর পেছনে থাকে বোধহয় অন্ধকার। তাই দুর্ভোগ মানুষকে জড়িয়ে থাকে সময়ের সাথে তাল মিলিয়ে। অবিনাশ ভালো ফুটবলার ছিল। সেই ফুটবল খেলতে খেলতেই ওর সাথে পরিচয় হয়েছিল ওর চেয়ে বয়সে ছোট আবিরের সাথে। ফার্স্ট ডিভিশনে খেলতে খেলতে হঠাৎ একদিন হাঁটুতে চোট পায় অবিনাশ। তখন গোপার সাথে সুখের সংসার সবে জমে উঠেছে। তখনই অবিনাশকে দেখবার জন্য বারবার আবির আসত অবিনাশের বাড়ি। আবির বিয়ে করেনি বলেই গোপাকে সম্বোধন করত ডার্লিং বলে। এতে গোপাও বেশ আনন্দ পেত, কারণ অবিনাশের মধ্যে আধুনিকতার অনেক অভাব ছিল। গোপা কোনোদিনই কনসিভ করতে পারেনি, তাই বিষয়টা নিয়ে অবিনাশকেই দায়ী করত। এই নিয়ে একটা চাপা অশান্তিও ছিল। একদিন গোপা বেরিয়ে যায় অবিনাশের বাড়ি থেকে। তারপর অনেক দিন পার হয়ে গেছে। হঠাৎ একদিন অবিনাশের অফিসে এসে হাজির হয় আবির মজুমদার। একটা বিশেষ দরকারে তোমার কাছে এসেছি অবিনাশদা। এই পৃথিবীটা একটা বিরাট দোকান আবির, যেখানে প্রতিদিন কত কিছু বিকিকিনি হয়। যে যার নিজের মতো পছন্দের জিনিস বেছে নেবে, এতে আর আশ্চর্যের কি আছে? তা কি ব্যাপার, হঠাৎ এতদিন পরে কি মনে করে? আসলে গোপা... না না না, গোপার কোনো ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না। ফার্স্ট ইজ ফার্স্ট। গোপাকে আমি ভুলে গেছি আবির। না মানে আমিও বলতে চাইছিলাম না। আসলে অবিনাশদা, আমার না 1000-5 টাকা হলে খুব সুবিধে হতো। মানে বলছিলাম, তোমার কাছে পাওয়া যাবে? তোমাকে কে পাঠালো আমার কাছে টাকা চাইতে? গোপা নিজে? না না না, গোপা বলেনি। তবে আমি গোপার জন্যই এসেছি। আমি তো সেই কারণেই জিজ্ঞাসা করছি, কেন এসেছো? যার জীবনটা ধ্বংস করে দিয়ে নিজেরা ফুর্তির খোঁজে বেরিয়ে গেছো, তার কাছে এসেছো টাকা চাইতে? কেন? নতুন করে কোথাও হানিমুনে যাবে নাকি? তাহলে তো 5 হবে না, 10-15 লাগবে। আমার তো টাকার গাছ আছে না, যে টাকার গাছটা গোপা লাগিয়ে গিয়েছিল, আর গোপা চলে যাওয়ার পর সেখান থেকে তো প্রতিদিন টাকা ঝরে ঝরে পড়ছে। প্লিজ প্লিজ রাগ করো না অবিনাশদা। আমাকে কেউ পাঠায়নি, বিশ্বাস করো। আমি নিজেই এসেছি। আসলে মনে হলো তোমার কাছেই আসা যায়, তাই সংকোচ না করে। কিভাবে মনে হলো? কিভাবে মনে হলো? যার পিঠে চাকু মেরেছ তার সামনে এসে দাঁড়ানো যায়, এটা তোমার কি করে কিভাবে মনে হলো আবির? এটা কারো পিঠে চাকু মারার ব্যাপার নয় অবিনাশদা। তুমি নিশ্চিত জানতে যে গোপা কখনোই কনসিভ করতে পারেনি বলে ওর মনে একটা সংশয় ছিল, একটা দ্বিধা ছিল। তাই তুমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে... একটা বিরাট ভুল হচ্ছে অবিনাশদা। কার ভুল? কার ভুল? কিসের ভুল? তোমরা এত অকৃতজ্ঞ যে তারপর আর কোনো খবর নেওয়ার প্রয়োজন বোধ করনি। আমি যে কিছুই বুঝতাম না তা নয়। যতদিন যাচ্ছিল আমি গোপার মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছিলাম। সেবার ওই বিজয়া দশমীর দিন... কি ব্যাপার, পুজো তো শেষ, আজ তো বিজয়া দশমী। তা হঠাৎ এত সাজগোজ কিসের জন্যে গোপা? কই সাজিনি তো, ঠাকুর বরণ করতে যাব, তাই শাড়িটা পরলাম। শুধুই ঠাকুর বরণ, না অন্য কারুর হৃদয় হরণ? মানে কি বলতে চাও, সোজাসুজি বলো। তুমি একটু আগে কাকে ফোন করছিলে গোপা? ফোন? কাকে আর ফোন করব?
বোধহয় কাউকে বিজয় প্রণাম জানাচ্ছিলাম। না, প্রণাম নয়, আমি পেছন থেকে সব শুনেছি গোপা। তুমি ফোনে বলছিলে তোমার জন্যে সাজলাম, আর তুমিই দেখবে না। নতুন করে আবার কাকে সাজ দেখাতে চাইছো গোপা? সব প্রশ্নের উত্তর হয় না, আর দেওয়াও যায় না। এই ভীত অবিনাশ কি তোমার কাছে পুরনো হয়ে যাচ্ছে গোপা? কি চুপ করে থেকো না, উত্তর দাও। আমি যদি আমার সাজ কাউকে দেখাতেই চাই, তাতে তোমার আপত্তি কি আছে? তার নামটা আমাকে জানাতে তোমার আপত্তি আছে কি? হ্যাঁ, আমারও অনেক শূন্যতা আছে। আমি যদি কাউকে ডেকেই থাকি, তাতে কি অপরাধ আছে? আমি তো তোমার কাছে দাসখত লিখে দিয়েছি নাকি? তোমারও তো অফিস আছে, আমার কি আছে বলো তো? আমি তো নিজের মতো করে একটু বাঁচতে চাই নাকি? তুমি আমার লাইফ পার্টনার, তুমি যা খুশি তাই করতে পারো না? হ্যাঁ পারি, যা খুশি তাই করতে পারি, যা খুশি তাই করব। গোপা! সেই প্রথম আমি সহ্য করতে না পেরে গোপার গালে একটা চর বসিয়ে দিয়েছিলাম। ওকে আঘাত করতে নয়, একটা চরম রাগের বশে। কিন্তু ওই একটা চর যে নদীর মাঝখানে এতটা চড়া ফেলে দেবে ভাবতে পারিনি। সেদিন গোপা অন্য ঘরে খিল দিয়ে বসেছিল, আর আমি বারান্দায় অনেক রাত পর্যন্ত জেগে কাটিয়েছিলাম। ভোরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুমটা ভাঙতেই গোপার ঘরে গিয়ে দেখি ঘরের দরজাটা হাট করে খোলা। ঘরে কেউ নেই, শুধু ভিজে বালিশের নিচে একটা চিরকুট রাখা আছে। তাতে তাতে গোপাল লিখে রেখে গেছে, আমি চলে যাচ্ছি, যেখানে চর নেই চুম্বন আছে, যেখানে ভয় নেই ভালোবাসা আছে, যেখানে মালিক নেই মনের মানুষ আছে। ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করো। কথাগুলো কাঁটার মতো বুকে বেঁধেছিল সেদিন। তারপর আর কোনো খবর নেই। লোকমুখে খবর পেয়েছিলাম আবির মজুমদার গোপাকে নিয়ে ঘর বেঁধেছে। তারপর গোপার ডিভোর্সের নোটিশ। আমি চোখ বুজে যন্ত্রের মতন একটা সই করে দিয়েছিলাম। শরীর যেখানে পুড়ে ছাই হয়ে গেছে, সেখানে আর নতুন করে প্রতিমা জাগতে পারে না। তারপর শরীর খারাপ, তারপর পিসিমা, তারপর ঝর্ণাকে বিয়ে, তারপর যাকে। তোমরা কেমন আছো বলো? অবিনাশদা, আসলে চাকু কেউ মারতে চায়নি। তোমাকে কষ্ট দেয়া আমাদের ঠিক উদ্দেশ্য ছিল না, কিন্তু তখন এমন একটা স্রোতে দুজনে ভেসে গিয়েছি, সেখান থেকে আর ফেরা যায় না। একটা চরম ভুলে একটা সম্পর্কের বাঁধন যে এতটাই আলগা হয়ে গিয়েছিল যে গোপাকে আমার কাছে রাখতেই হয়েছিল। এটা হতে পারে আবির? এটা হতে পারে? কেন পারে না অবিনাশদা? আচ্ছা মনে করে দেখো তো, আমাদের দুজনের প্রথম কোথায় আলাপ হয়েছিল? কোথায় আবার? খেলার মাঠে? মনে পড়ে? আমার পা থেকে বল কেড়ে নিয়ে তুমি এগিয়ে যাচ্ছিলে, আবার তোমার পা থেকে বল কেড়ে আমি। আবির, আবির, তুমি বলের সঙ্গে একটা মানুষের তুলনা করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল একটা চামড়ার গোল বস্তু, আর মানুষও তো তাই। সেই রক্ত মাংস চামড়ারই তো তৈরি। বাহ, দারুণ ফিলোসফি শিখেছো তো। বাহ বাহ আবির, দারুণ দারুণ। ফিলোসফি নয়, এটা জীবন। তুমি ফুটবলার, তুমি তো নিশ্চয়ই মানবে একটা বল নিয়ে দুটো প্লেয়ার মুখোমুখি লড়াই করে। পৃথিবীর সব মহাকাব্যে এটা তুমি পাবেই। তোমার জ্ঞান শুনতে আমার আর ভালো লাগছে না আবির। এটা আমার অফিস, অনেক কাজ আছে, আমার সময় নেই। আমি জানি অবিনাশদা, সময় তোমার নেই। সময় আমাদের কারি বা আছে বলো দেখি? ভেবেছিলাম গোপারও তো অনেক সময় আছে, থাকলো। বলো, গোপা কি সময় দিল? কি বলতে চাইছো কিছু তো বুঝতে পারছি না।
হেয়ালি ছেড়ে বলো, গোপার সময় নেই মানে কি বলতে চাইছো? মানে এখন গোপা কোথায়? মানে এখন গোপা কি করছে? জানি না এখন গোপা কি করছে। পারবো না বলতে পারবো না। জানো না মানে? কোথায় থাকে গোপা? তোমার সঙ্গে থাকে না? না। তাহলে কোথায় থাকে গোপা? কোথায় থাকে তা তো জানি না অবিনাশ দা। মরে যাওয়ার পর মানুষ কোথায় যে থাকে কে জানে। মানে কি বলতে চাইছো বলো তো? হ্যাঁ, হঠাৎ করে 3 দিনের জ্বর, হয়তো ডেঙ্গু হয়েছিল। জানো, একদম বুঝতে পারিনি, ভেবেছিলাম হয়তো সাধারণ জ্বর। ব্লাড টেস্ট করালাম, হসপিটালে অ্যাডমিটও করিয়েছিলাম, কিন্তু 1 দিনের মধ্যেই প্লেটলেট হু হু করে নেমে একেবারে 10,000-এর নিচে চলে গেল। কবে 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 হলো এটা? তা বছর 2 হলো প্রায়। আমাকে জানাওনি, একটা খবর পর্যন্ত দাওনি? গোপার দিব্যি দেয়া ছিল যে, তবু আমি তোমার বাড়ি গিয়েছিলাম। তোমার তো ফোন নম্বর জানি না। তারপর বাড়িতে কি বলল? তোমার স্ত্রী ঝর্ণা দেবী আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করলেন যে কথাটা বলতেই পারলাম না। কিন্তু ঝর্ণা তো কোনো কথা আমাকে বলেনি। হয়তো গোপার আমার সম্পর্কের জন্য ঘেন্নায় তোমাকে কিছু বলেনি। ঝর্ণা বৌদি সবটা না জেনেই আমাকে চরম অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। আসলে গোপার বায়োলজিক্যাল সমস্যা তো একটা ছিলই, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। ও এমনিতেই কোনো দিনই মা হতে পারত না, কিন্তু মাতৃত্বের জন্য ও পাগল হয়ে উঠেছিল। তার মানে তোমার আকাশ থেকেও গোপা হারিয়ে গেছে। এতদিন পরে এই খবরটা কি তুমি আমায়? না অবিনাশদা, না। তুমিও ফুটবল ভালোবাসতে, আমিও ভালোবাসতাম, তাই ফুটবলের সাথে গোপাকে জড়িয়ে নিতে চাই। আমাদের ভালোবাসার সঙ্গী হয়ে গোপা চিরদিন থাকুক আমাদেরই সঙ্গে। কিন্তু আবির, এখন আমি কি করতে পারি? গোপার নামে একটা ফুটবল টুর্নামেন্ট আর একটা মেমোরিয়াল ট্রাস্ট করতে চাইছি। এখানে কোনো পলিটিক্যাল বা কোনো কালচারাল লোকজনকে রাখছি না, কিন্তু তুমি আর আমি দুজনে মিলে দায়িত্ব নিয়ে ভাবনাটা ভাবতে চাইছি। আর একটা কথা অবিনাশদা, আমি চাইছি ওই টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের হাতে প্রাইজটা তুমিই তুলে দেবে, কারণ গোপার সঙ্গে আমার পরিচয় তো তোমার জন্যই। বলো। তোমার ভাবনাটা ভালো আবির। এখন আমি গোপার জন্য অনেক কিছুই ভাবতে পারি, যদিও গোপা এখন হারিয়ে গেছে। যাই হোক, তুমি কি সেই কারণেই আমাকে টাকার কথা বলতে এসেছো? না অবিনাশদা, আমি শুধু তোমাকে টাকার কথাটা বলতে আসিনি। দেখো, প্রজেক্টটা বানাতে 50,000 টাকা মতো লাগবে। এক বন্ধু আমাকে 10,000 টাকা দেবে বলেছে, আমি নিজেও 30,000-এর মতো জোগাড় করেছি। তুমি তো জানো আমি তো খেলা ছাড়া একটু কোচিং টোচিং করতাম, কিন্তু সেখান থেকে আর কত পাবো? আমার মা বলেছে 1,500 দেবে। কিছুতেই আর যেন ওই 5,000 টাকা জোগাড় করতে পারছি না। গোপার নামে একটা প্রজেক্ট হবে আর সেখানে তোমার উপস্থিতি থাকবে না, সেটা কি হয় অবিনাশদা? তাহলে টাকা পয়সার কোনো সমস্যা নেই আবির? না না, ঠিক আর্থিক কারণের জন্য তোমার অফিসে আমি আসিনি, ব্যাপারটা জানাবার জন্য তোমার কাছে ছুটে এসেছি। গোপার নামের সাথে তোমাকে জড়িয়ে রাখার এটা একটা বড় সুযোগ আমি পেয়েছি অবিনাশদা। সুযোগটা আমি বলো বলো অবিনাশদা, বলো।
মানে সুযোগটা আমি বলো বলো অবিনাশদা, তোমার যা মনে হচ্ছে তুমি তাই বলো। তোমার হাতটা বাড়াও তো আবির। কই, এই যে আমার হাত, বলো এবার। তোমার হাতটা আমি শক্ত করে ধরলাম, আর সুযোগটাও গ্রহণ করলাম। আমাদের ফুটবলের সাথে গোপা বেঁচে থাকবে চিরদিনের জন্যে। অবিনাশদা, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। মেনি থ্যাঙ্কস টু ইউ। হ্যাঁ আবির, আর এই বিষয়ে আমার কয়েকটা শর্ত আছে, সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই মেনে নিতে হবে। বলো বলো বলো, আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। আমি তোমাকে 5 নয় 10,000ই দেব, কিন্তু আমি যাব দর্শক হিসেবে। আমি যে টাকা দিয়েছি সেটা যেন কেউ কোনোদিন জানতে না পারে। ঠিক আছে, কেউ জানবে না। প্রমিস অবিনাশদা। একজন অবশ্যই জানতে পারবে। কে? গোপা গুহ রায়। সে তো জানবেই, কারণ তার নামে এই প্রজেক্ট সে তো কোথাও থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছে। তা আবির তোমার এই প্রজেক্টটার কি নামকরণ করেছ? গোপা গুহ রায় মেমোরিয়াল ট্রাস্ট অ্যান্ড টুর্নামেন্ট। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।